আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আমার আলোচনা শুনবার জন্য। আজকের এই আলোচনায় আমি বাংলাদেশের আগামী দিনের জন্য কিছু সতর্ক বার্তা উচ্চারণ করতে চাই। আমি জানি না সরকার, রাজনৈতিক দলগুলো বা সংশ্লিষ্টরা এটা কতটা শুনবেন, কিন্তু একজন নাগরিক হিসেবে আমি মনে করি এই বিষয়ে আমাদের জানা থাকা ভালো, সতর্ক থাকা ভালো, সজাগ থাকা ভালো এবং যে যার অবস্থান থেকে প্রয়োজনীয় কর্তব্যটুকু করা ভালো। শুরুতেই আমি সরকারকে একটা ধন্যবাদ জানাতে চাই। অনেকেরই ধারণা যে আমি কেবলমাত্র নেতিবাচক কথাবার্তা বলি, ভালো কিছু দেখি না। তবে পরে যে কথাগুলো বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটার সঙ্গে এই যে ধন্যবাদ জানাচ্ছি তারও একটা পরোক্ষ সম্পর্ক থাকতে পারে, যদিও সব কিছুকে নেগেটিভলি দেখবার কোনো প্রয়োজনীয়তা নেই বা দরকারও নেই। ধন্যবাদটা এই কারণে যে এবার রমজানের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা সরকার রোধ করতে দিতে পেরেছে এবং সম্ভবত গত কয়েক বছরের মধ্যে এবার রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সবচাইতে কম। রোজার আগে এটা নিয়ে আতঙ্কে ছিলাম আমি নিজেও এটা নিয়ে কথা বলেছি। মানুষের মধ্যে নানা অস্বস্তি ছিল, মানুষ অতিষ্ঠ ছিল, কিন্তু রমজানের যে কোনোভাবেই হোক, অনেকে এটাকে মিরাকল বলেন, যে সরকার পুরো জিনিসটাকে অত্যন্ত নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসছে। চাইলে যে পারা যায় এটা তার একটা উদাহরণ। এর সঙ্গে অন্য কিছু সম্পর্ক আছে কিনা, নতুন করে আস্থা অর্জন করবার বিশেষ কোনো চেষ্টা আছে কিনা সেটা অন্য বিষয়, কিন্তু মূল কথা আমরা মানুষ, নাগরিকরা বাজারে গিয়ে খুব একটা কষ্ট পেতে হচ্ছে না। আমি এই জন্যে সরকারকে ধন্যবাদ জানাতে চাই। এবার আসুন আমার সতর্ক বার্তাগুলো কি। আমি যেটা লক্ষ্য করছি বা আমি যেটা বুঝতে পারছি বা আমার নানান সোর্স যেসব ইনফরমেশন আমাকে প্রোভাইড করে বা আমি যেগুলো কালেক্ট করি সেগুলো অ্যানালাইসিস করলে যা দাঁড়াচ্ছে সেটি আমি আপনাদেরকে বলতে চাই। আমি মনে করি একজন সাংবাদিক হিসেবে সেটাই আমার কাজ। আমি যা বলবো সব হবে এমনটা মনে করবার কোনো কারণ নাই, আবার হবে না সেটা মনে করবারও কোনো কারণ নেই, এবং কোনোটা যে সময়টাতে বলবো সেই সময়টাতে না হলেও পরবর্তীতে যা হবে না, নিকট ভবিষ্যতে বা একটু মধ্যবর্তী ভবিষ্যতে বা দূর ভবিষ্যতে, সেটা বলা যাবে না, কিন্তু বিষয়গুলো প্রণিধানযোগ্য। আমার মোটামুটিভাবে ধারণা হচ্ছে যে সরকারের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে আমরা জানি, কিন্তু মূল প্রবণতা যেটা এবং সবাইকে বিলিয়ে সবার সিদ্ধান্ত যেটা এক জায়গায় যদি করি আমরা, তাহলে এই সরকার, যদিও তারা বলছে 25শে ডিসেম্বর, 26শে মার্চ, 26শে জুন, এইরকম এক ধরনের খেলাধুলার মধ্যে আছে তারা, কিন্তু আমার ধারণা তারা এই সময়ের মধ্যে নির্বাচন দিতে চাইছে না বা চাইবে না, নাও হতে পারে নির্বাচন। তাদের একটা চেষ্টা থাকবে 3-4 বছর ক্ষমতাটাকে দীর্ঘায়িত করবার। এটা মোটামুটিভাবে আমার কাছে পরিষ্কার। এখন যদি নির্বাচনটা হয়ে যায় 25শে, তাহলে কি আপনি বলবেন আমি ভুল বলেছি? আপনি বলতে পারেন, কিন্তু আমার যুক্তি থাকবে যে নির্বাচনটা যদি 25শে করতে হয়, তাহলে রাজনৈতিক দলগুলোর বা নাগরিকদের মধ্যে যারা নির্বাচন চাইছেন তাদের সরকারকে ব্যাপক চাপ প্রয়োগ করতে হবে। একটা আন্দোলন সংগ্রাম ছাড়া নির্বাচন 25শে ডিসেম্বরে হচ্ছে না। দ্বিতীয়ত যেটা আমার ধারণা সেটা হচ্ছে যে সরকারি যে সংবিধান সংশোধন করা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কমিশন হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশন হচ্ছে, সরকার আসলে সংবিধানের, এখন বলা হচ্ছে গণপরিষদ নির্বাচন আগে, সংসদ নির্বাচন পরে, কিন্তু মূল কথা হচ্ছে গণপরিষদ নির্বাচন করে হোক আর অধ্যাদেশ দিয়ে হোক, সরকার তার মতো করে সংবিধানটা পরিবর্তন করতে চাইবে, এবং এই বিষয়ে আমার ধারণা তারা মোটামুটিভাবে একটা স্থির সিদ্ধান্তে পৌঁছেছে বা এই চেষ্টাটা তাদের মধ্যে প্রবল হবে। যদি না হয় সেটাও আসলে জনতার চাপে, রাজনৈতিক দলগুলোর চাপে না হতে পারে, কিন্তু লক্ষণ যেটা, যে সেই চাপ প্রয়োগ করবার মতো কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ক্রিয়াশীল বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে। তাদের মধ্যে নিজেদের মধ্যে ইতিমধ্যে নানা রকমের বিবাদ আছে, কিন্তু প্রধান যে শক্তি রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে কোনো কারণেই হোক, তারা খানিকটা দ্বিধাগ্রস্ত। এটা বললে বোধহয় খুব অত্যুক্তি হবে না যে 15 বছরের শেখ হাসিনার আমলের নিপীড়ন নিষ্পেষণের ফলে তাদের মধ্যে যে ভয় ঢুকে গেছে মনের মধ্যে, সেই ভয় থেকে, সেই ট্রমা থেকে তারা বেরোতে পারছে না। কাজেই সেই ভয়টা তাদের মধ্যে সবসময় ওই যে গুটিসুটি
মেরে থাকা বা চুপসে থাকা, সেখান থেকে বিএনপি আর বেরোতে পারছে না। যদিও তাদের ব্যাপক জনসমর্থন রয়েছে, সংগঠন হিসেবে একটা বড় সংগঠন, অভিজ্ঞ নেতারা আছে, অনেক তরুণ শক্তি তাদের আছে, কিন্তু সেই ভয়ের একটা খোলস যার মধ্যে তারা আটকে ছিল, সেখান থেকে তারা বেরোতে পারছে না। সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়াতে আপনারা লক্ষ্য করবেন যে একটা খবর, বিএনপি তার 3 জন মহাসচিব এখন নিয়োগ করবে। বর্তমান মহাসচিবকে সরিয়ে, বা এর জন্য আমি যতদূর বুঝিতে যাতে গঠনতন্ত্রে পরিবর্তন আনতে হবে। যদিও বিশ্বে এরকম নজির আছে, কংগ্রেসও একসময়, ভারতীয় কংগ্রেসের একসময় 4 জন সাধারণ সম্পাদক ছিল, বিএনপি এটা করবেন। কিন্তু আমি 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 মনে করি যে বিএনপির এই সিদ্ধান্তটি, বা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের বা একদম টপ নেতৃত্বের, ইভেন আমরা অ্যাক্টিং চেয়ারপারসন মিস্টার তারেক রহমানের কথা বলি, বা চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা বলি, তাদের এই সিদ্ধান্তটা এই মুহূর্তে ঠিক হবে না আমি মনে করি। এটা তারা করতে পারেন যখন দলের কাউন্সিল হবে, সম্মেলন হবে, তার মধ্য দিয়ে তারা এই সিদ্ধান্তটা নিলে ভালো করবেন। এটা হচ্ছে এক কথা। তারা যে গণতন্ত্রের চর্চা করতে চান, গণতান্ত্রিক প্রক্রিয়া থাকতে চান, সেটা জনগণকে বোঝাবার জন্য যখন অনেক ধরনের রিফর্মসের কথা হচ্ছে, সেই সময় করলে ভালো হবেন। এখন তাদের দলের মধ্যে নানা রকমের প্রয়োজনীয়তা থাকতে পারে। মহাসচিবের শরীর ভালো নেই, তিনি খানিকটা অসুস্থ, সে কারণে তাকে পরিবর্তন করবার চিন্তা থাকতে পারে, বা তাকে রেখে হয়তো অন্যদের যুক্ত করবার কথা থাকতে পারে। কিন্তু আমি মনে করি বেগম খালেদা জিয়াও কিন্তু দীর্ঘদিন কারাগারে, দীর্ঘদিন অসুস্থ, কিন্তু বিএনপি কিন্তু চেয়ারম্যান তারেক রহমান অনেকদিন ধরেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু চেয়ারম্যানে কিন্তু পরিবর্তন হয়নি, করা যাচ্ছে না, আমি মনে করি করা উচিত না। বিএনপির জন্যে, বিএনপির অনেক নেতৃত্ব আছেন স্ট্যান্ডিং কমিটিতে যারা দীর্ঘদিন ধরে ইনঅ্যাক্টিভ। আমি মনে করি সেই ইনঅ্যাক্টিভ যারা একেবারেই কাজ করতে পারছেন না, শারীরিকভাবে অসুস্থ, তাদেরকে বাদ দিয়ে বিএনপি তার প্রেসিডেন্টকে পুনর্গঠন করতে পারে। কিন্তু মহাসচিব হিসেবে যতদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন এবং বেগম খালেদা জিয়া যতদিন জীবিত আছেন, কিছুটা কথা বলতে পারেন, কিছুটা মুভ করতে পারেন, ততদিন পর্যন্ত এই দুজনকে, এই দুটো পদে রাখা আমি মনে করি বিএনপির জন্য ভালো এই কারণে যে এই দুজনের দেশব্যাপী এবং দেশের সীমানা ছাড়িয়ে একটা ইমেজ আছে, ইতিবাচক ভাবমূর্তি আছে। তাদেরও সীমাবদ্ধতা থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, কিন্তু এর চাইতে বেটার অপশন বিএনপির নেই, এবং এটা করা বিএনপির জন্য উচিত হবে না। নির্বাচনটা একটা ভাবমূর্তির প্রশ্ন, অনেক কিছু নিয়ে জনগণের কাছে যেতে হবে। তার মধ্যে সেই জিয়ার ভূমিকা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা, বেগম খালেদা জিয়ার ইমেজ এবং মির্জা ফখরুল ইসলামের আলমগীরের ইমেজ নিতে হবে, এবং সেই সঙ্গে মিস্টার তারেক রহমানের দক্ষ এবং সাংগঠনিক নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক ধরনের তরুণ এবং প্রবীণদের সঙ্গে তিনি যে যোগসূত্র তৈরি করতে পারবেন এবং তার যে সাংগঠনিক সক্ষমতা, সেটা অন্য কারণেই। তবে মিস্টার তারেক রহমানের জন্য আমার একটা পরামর্শ, অনেকেও তো বলতে পারেন আমি বিএনপিকে এত পরামর্শ দিচ্ছি কেন, অন্যদের নিয়ে আমি কিছুটা কথা বলবো, কিন্তু একজন অ্যানালিস্ট হিসেবে, একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে আমি দেখি আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। আমি চাই কিংবা না চাই, আর বিএনপির সঙ্গে আমার কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। যে সম্পর্ক বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আমার একই রকমের সম্পর্ক, পেশাগত সম্পর্ক। আমি কোনোদিন রাজনীতি করবো না, আমি বহুবার বলেছি, কোনো সরকারি পদে যাব না, আমি মন্ত্রী এমপি হওয়ার কোনো ইচ্ছা আমার নেই এবং আমি হবও না। কাজেই আমি মনে করি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এটা আমার পরামর্শ। মিস্টার তারেক রহমানের যেটা, তিনি নিঃসন্দেহে এখন বিএনপির কার্যত প্র্যাকটিক্যাল দিক থেকে বিবেচনা করলে 1 নম্বর নেতা। আমি তাকে নিয়ে এর আগেও একাধিক ভিডিও করেছি এবং কথা বলেছি। আমি মনে করি যে তার সামনে ভবিষ্যৎ আমি দুটো দেখি। একটা ভবিষ্যৎ হচ্ছে তিনি বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারেন যেখান থেকে বাংলাদেশের পিছু হটবার সম্ভাবনা কম থাকবে। তিনি ইতিহাসের নাম লেখাবার মতো একটা রাজনৈতিক নেতৃত্বে পরিণত হতে পারেন, যদিও তাকে নিয়ে নানা রকমের প্রশ্ন, সংশয় এখন অনেকের মধ্যে আছে, দেশি বিদেশি অনেকের মধ্যে আছে। আরেকটা হচ্ছে তার নেতৃত্বে বাংলাদেশ আরও ডিজাস্টারাস সিচুয়েশনের মধ্যে পড়ে যেতে পারে, কারণ বাংলাদেশ এমন একটা অভঙ্গুর অবস্থায় আছে, সেখানে রাজনৈতিক নেতৃত্ব দেয়া, একটা দলকে নেতৃত্ব দেয়া, একটা দেশকে নেতৃত্ব দেওয়া, সরকারের থেকে নেতৃত্ব দেওয়া অনেক কঠিন কাজ হবে, অনেক চ্যালেঞ্জিং। বাট আমি মনে করি সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবার শারীরিক মানসিক সক্ষমতা, দক্ষতা, যোগ্যতা, সাংগঠনিক, সেটা মিস্টার তারেক রহমানের আছে।
তবে তাকে যেটা করতে হবে, আমরা জানি যে তিনি দল হিসেবে বিএনপিকে একেবারে তৃণমূল পর্যায়েও যোগাযোগ করছেন, যেমনটা শেখ হাসিনা একেবারে প্রশাসনিক ওসি লেভেল পর্যন্ত থানার যোগাযোগ রাখতেন, একেবারে দরকার মনে করলে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লেভেলে যোগাযোগ রাখতেন, দরকার পড়লে তিনি কর্নেল মেজর লেভেলে যোগাযোগ রাখতেন। এটা আসলে ভালো নেতৃত্বের লক্ষণ নয়। তিনি থাকবেন সবার উপরে, সব বিতর্কের ঊর্ধ্বে। বিভিন্ন র্যাঙ্ক অ্যান্ড ফাইলে তাকে নিয়ে যেন কোনো আলোচনা সমালোচনা না হয়, এমন একটা নেতৃত্বের জায়গা থেকে দলটাকে মিস্টার রহমানকে পরিচালনা করতে হবে। এবং তার জন্য তার একটা ভালো প্রেসিডিয়াম দরকার। তার সেন্ট্রাল কমিটিটা আমি মনে করি পাল্লার একটু ছোট করে ফেলা বা অন্য কোনো নামে অন্য কোনো স্ট্রাকচার দাঁড় করানো, এদের নিয়ে 10, 15, 20 জনের একটা টিম থাকতে হবে তার, এবং যারা বেসিক্যালি সৎ, দক্ষ, যোগ্য, শিক্ষিত, পৃথিবীর খোঁজখবর রাখেন, ওয়েল কানেক্টেড, যাদের খুব ভালো নেটওয়ার্ক আছে এবং যাদের এক ধরনের কমান্ডিং ভয়েস থাকবে, অ্যাপ্রোচ থাকবে, এরকম লোকজন তার লাগবে এবং তাদেরকে দিয়ে তিনি আসলে কাজ করাবেন। এই যে দলের মধ্যে যারা সাংগঠনিক নেতৃত্বে থাকবেন, সাংগঠনিক সম্পাদক, মহাসচিব, প্রেসিডেন্ট মেম্বার, ভাইস চেয়ারম্যান, তাদেরকে তিনি সারা দেশের জন্য ব্যবহার করবেন। কিন্তু সব লেভেলে আমি মনে করি জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে তিনি যদি মনোযোগ দেন, তাহলে বাংলাদেশের যে চাহিদা, বাংলাদেশের যে প্রয়োজন বিশ্ব পরিসরে, আমি তো মনে করি বাংলাদেশকে এশিয়ায় একটা সিগনিফিক্যান্ট প্লেয়ার হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় এশিয়ার মধ্যেই বাংলাদেশকে আমরা নিয়ে যেতে পারি আগামী কয়েক বছরের মধ্যে। সাউথ এশিয়া তো বটেই, কিন্তু তার জন্যে যে নেতা দরকার, সেই নেতাকে আসলে অনেক বেশি বহির্মুখী, অনেক বেশি বড় পরিসরে চিন্তা করবে। ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করলে তাকে হবে না। সো মিস্টার রহমানের জন্য আমার এটা পরামর্শ। এবং বিএনপির পলিটিক্সটাকে একটা মধ্যপন্থার রাজনীতিতে নিয়ে যেতে হবে, না সেন্টার লেফট, না সেন্টার রাইট, না এক্সট্রিম রাইট, না এক্সট্রিম লেফট, একেবারে মিডল গ্রাউন্ডের পলিটিক্সটা থেকে করতে হবে। আমার ধারণা যে বিএনপি সেটাই করতে চাইছে। বাংলাদেশের স্বার্থ সবার আগে দেখবে এবং ডেমোক্রেটিক ভ্যালুস, হিউম্যান রাইটস, রুল অফ ল, এই জায়গাগুলোতে জোর দেবে, এমন একটা পলিটিক্স বিএনপিকে আসলে করতে হবে এবং বিএনপির রাজনীতিটা আসলে ঠিক করতে হবে, পরিষ্কার করতে হবে এবং সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নেই, সেই জায়গায় বিএনপির থাকলে চলবে না। বাংলাদেশের স্বার্থ যেখানে, সেখানে তার সম্পর্কটা বাড়াতে হবে। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে যেখানে স্বার্থ নেই, একটা মিনিমাম সম্পর্ক রেখে তারা চলবেন। এবং বিএনপিকে আমি মনে করি এই ঈদের পরে নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করতে হবে সরকারকে। কারণ 25শে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয়, বাংলাদেশের কপালে কি আছে সেটা বলা খুব কঠিন। অন্তত যে যত স্বপ্ন দেখি 3, 4 বছর, 5 বছর রাখতে চান না কেন, আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত বিপজ্জনক যদি আমরা 25-এর মধ্যে নির্বাচন না করতে পারি। কাজে আমি মনে করি বিএনপি সহ তার মিত্ররা, নাগরিক সমাজ, যারাই নির্বাচন চান এবং মনে করেন যে নির্বাচনটা দরকার, তাদের নির্বাচনের জন্য এই সরকারকে চাপ দিতে হবে। সরকার নির্বাচন দিতে চাইবে না, এর লক্ষণ আমরা দেখতে পাই অনেকভাবে। আমি এর আগেও বলেছি, একটা নতুন রাজনৈতিক দল হয়েছে, তার সঙ্গে সরকারের সম্পর্ক, সরকারের ভেতরে অন্তত 4 জন উপদেষ্টা আছেন যারা ওই সংগঠনটির সঙ্গে নানাভাবে যুক্ত। সেই অর্থে 4 জন না, 5-6 জন হবে, 6 জন হবেন বা 7 জন হতে পারেন। এবং তাদের পেছন থেকে তাদের প্যাট্রন, মেন্টর, গুরু বলি সেরকম অন্তত 3 জন ক্রিয়াশীল ব্যক্তি হচ্ছে। আমি কারো আছেন যাদের আমি নাম বলতে চাই না, তারা খুবই ক্রিয়াশীল। একজন খুব একটা সামনে আসেন না, বাকি 2 জন প্রচুর কথাবার্তা বলেন বিভিন্ন জায়গায়। এবং দেশের বাইরেও কিছু ব্যক্তিবর্গ আছেন যারা নানা মাধ্যমে তাদেরই বক্তব্য প্রচার করেন এবং তারা যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়ালও। এবং তারা এক ধরনের নতুন নতুন রাজনৈতিক ন্যারেটিভ বয়ান সমাজে তৈরি করছেন, যেটা আমি মনে করি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য বিপজ্জনক। এবং আরও একজন উপদেষ্টা এই 7 জনের বাইরে আছেন, তিনি ইদানিংকালে একটু নরম সুরে কথাবার্তা বলছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার যে পুরনো সম্পর্ক ছিল সেগুলোকে ঝালাই করবার চেষ্টা করছেন। কিন্তু এই উপদেশটা একেবারে শুরুর দিকে ক্ষতি যা করবার করে ফেলেছেন। তিনি এই তরুণদের বিভ্রান্ত করেছেন,
তিনি প্রফেসর মোহাম্মদ ইউনূসকে বিভ্রান্ত করেছেন এবং পরিস্থিতিটাকে অনেক জটিল করে তুলবার ক্ষেত্রে তার একটা ভূমিকা ছিল। কাজে এরা সবাই ক্রিয়াশীল এবং আমার যতদূর আমার ইন্টেল যা বলে সেটা হচ্ছে এদের পেছনে অন্তত তিনটে বিদেশি শক্তি আছে, তিনটে দেশ আছে যারা এদেরকে পেছন থেকে নানাভাবে সহায়তা করছে, তাদের নানাবিধ স্বার্থ আছে। এবং এখানে আরও বলে রাখা ভালো যে আমরা দেখছি যে আমাদের দুর্নীতি দমন কমিশন, আমাদের জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, সবাই, হোম মিনিস্ট্রি, কিছু কিছু ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের পেছনে তারা লেগে আছেন। কিন্তু লক্ষ্য করলে দেখবেন কিছু কিছু ব্যবসায়ী যারা বিগত আমলে সরকারের সঙ্গে ব্যবসা করেছে, দোসর ছিল, এমনকি যে কোনো এক্সটেন্টে শেখ হাসিনার সঙ্গে যেতে প্রস্তুত ছিল, তাদের কিন্তু কেউ কিছু বলছে না, বলছে টুকটাক ছোটোখাটো, তাদের যে ভলিউম সেই হিসেবে কিছু বলছে না। এবং আমরা যতটুকু শুনি তারা নতুন রাজনৈতিক শক্তিকে অর্থায়ন করছে এবং নানাভাবে এই প্রক্রিয়াকে দীর্ঘায়িত করবার জন্যে তারা এর সঙ্গে আছে। সো এদের সকলের সম্পর্কে বাংলাদেশের জনগণের সতর্ক থাকা দরকার, আমি সেটা মনে করি। আন্তর্জাতিকভাবে আমি যেটা বুঝতে পারি যে পশ্চিমা দেশগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের 5 তারিখ পর্যন্ত যেটা চাওয়া অগাস্টের 24-এর, সেটা তাদের পূরণ হয়েছে, দু একটি ছোটোখাটো ব্যতিক্রম বাদ দিয়ে। কিন্তু তারাও অনেকখানি বিভ্রান্ত। যুক্তরাষ্ট্র নিজেই টালমাটাল একটা অবস্থার মধ্যে আছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নানান সিদ্ধান্ত এবং তার যে অপরাপর দেশ সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি, তাতে করে আমরা এখানেও দেখতে পারি যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তাদের বা ইউএসএআইডির তারা খুব একটা সামাজিক বিভিন্ন কার্যক্রমের মধ্যে এখন যান না, তারা নিজেরাই জানেন না যে তাদের নিজেদের ভবিষ্যৎ কী। তবে একথা বলে রাখা ভালো, যুক্তরাষ্ট্রকে ছোট করে দেখবার কোনো সুযোগ নেই। আমি মনে করি যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ানরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এই দেশগুলোর অনেক দেশই বর্তমান পরিস্থিতিতে হ্যাপি নন, যদিও তাদের বিশেষ এক ধরনের ভালোবাসা প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রতি ছিল, হয়তো অনেকের এখনও পর্যন্ত আছে। তবে তারা নিশ্চয়ই ইতিমধ্যেই অনেকেই উপলব্ধি করতে পারছেন যে তাদের সেই এক্সপেকটেশন পূরণ হওয়া থেকে প্রফেসর মোহাম্মদ ইউনূস অনেকখানি দূরে সরে গেছেন। তাদের এক্সপেকটেশন বলতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জায়গা থেকে এবং বাংলাদেশকে একটা ভিন্ন ডিরেকশনে নিয়ে যাবার জন্য যে টিম, সেই টিমের তিনি এখন নেতৃত্বে, সেটা তিনি জেনে করুন কিংবা না জেনে করুন। সো আমি যেটা মনে করি যে এরাও সবসময় যেটা করে সব কিছু যে বুঝে শুনে করে তা নয়। তবে এই শক্তিগুলো নির্বাচন চায় এবং নির্বাচনের জন্যে চাপ হয়তো ধীরে ধীরে প্রয়োগ করতে থাকবে। তবে একথা মানতেই হবে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আসলে বাংলাদেশ নিয়ে চিন্তা করা বা বাংলাদেশ বিষয়ে আগ্রহ তার অ্যাডমিনিস্ট্রেশনের খুব বেশি থাকবে বলে আমার কাছে মনে হয় না। ইভেন যিনি স্টেট ডিপার্টমেন্টের সাউথ এশিয়ান ডেস্ক বা সাউথ এশিয়ার যিনি দায়িত্ব পাচ্ছেন মন্ত্রী হিসেবে বা সেক্রেটারি হিসেবে, ডোনাল্ড লুর যিনি রিপ্লেসমেন্ট হচ্ছেন, তিনি ব্যক্তিগতভাবে আমার বন্ধু। আমি বিশ্বাস করি বা আমি জানি বা বুঝি তাকে যতটুকু, তিনিও বাংলাদেশের ব্যাপারে খুব একটা আগ্রহী হবেন না। তিনি যা করবেন সেটা বেসিক্যালি ইন্ডিয়ান ইন্টারেস্ট দেখবেন, কারণ তিনি নট অনলি ইন্ডিয়ান অরিজিন, আমেরিকান, ইন্ডিয়ার সঙ্গে তার যোগাযোগ সম্পর্ক অনেক নিবিড়। সো এই জায়গাটাতে আমার মনে হয় বাংলাদেশের জনগণ যেটা চাইবে, এই পশ্চিমা শক্তিগুলো সেখানে জনগণের পক্ষে থাকবে। কাজেই জনগণকে সেটা প্রমাণ করতে হবে যে তারা আসলে কি চাইছেন। এরপরের আরেকটা ইন্ডিয়ার সঙ্গে টেনশন বাংলাদেশের এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে টেনশনের জায়গাটাও একটা মাথায় রাখবার দরকার। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা হয়ে চীনে গেছেন, খুব স্বল্প সময়ের মধ্যেই চীনে গেছেন তিনি। আমরা দেখছি বা আগামী 26 তারিখে আমাদের প্রধান উপদেষ্টা চীনে যাচ্ছেন। কি হবে সেখানে সেটা পরের আলোচনা, কিন্তু অনেকগুলো ইস্যুজ আছে যেগুলো চীন তার পক্ষে চাইবে বাংলাদেশকে। সেখানে সিকিউরিটির ইস্যুজ আছে, সেখানে তিস্তার ইস্যুজ আছে, অন্যান্য আরও অনেক ইন্টারেস্ট আছে এবং যেগুলো ন্যাচারালি যুক্তরাষ্ট্র এবং ভারতকে খুশি করবে না। এবং এটা মোটামুটিভাবে পরিষ্কার যে, এবং এটা আমাদের দেখতে হবে সামনে একটা আন্তর্জাতিক সম্মেলনে
সাইডলাইনও ভারতীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার মধ্যে বৈঠক হয় কিনা সেটা দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কাজে এই সম্পর্কের টানাপোড়েনগুলো আছে এবং অনেকে হয়তো এই আলোচনা করতে গেলে মনে করেন যে ইন্ডিয়ার সঙ্গে কেউ কি সখ্যতা বাড়াবার কথা বলছেন কিনা। সখ্যতা বাড়ানো বা বৈরিতার প্রশ্নে ইন্ডিয়াকে আপনি ইগনোর করতে পারবেন না। অনেকে দেখে আমি বিএনপি মহাসচিবকে বা বিএনপিকে গালাগালি করে যে তারা বোধহয় ইন্ডিয়ার সঙ্গে মিশে গেছে। না, বিএনপি তো তিস্তা নিয়ে প্রোগ্রাম করলো কিছুদিন আগে আমি দেখি। কিন্তু রাষ্ট্র চালানো আর এই ব্যক্তিগতভাবে আমার মতো কথা বলা, লেখা, এটা হচ্ছে অনেকটা ওই যে খেলার মাঠে ক্রিকেটার বা ফুটবলাররা খেলে আর কমেন্টেটররা এই খেলোয়াড় ওই ভুল করলো, ওই খেলোয়াড় এই ভুল করলো। বাস্তবে আসলে খেলার মাঠে যে খেলে সেই জানে কোন পরিস্থিতি, তার তখনকার ফিজিক্যাল কন্ডিশন, তার তখন মাঠের পরিস্থিতি, তার মেন্টাল কন্ডিশন অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। একইভাবে যখন লেখালেখি কেউ করে, একটা বই যখন লেখেন, বইয়ের লেখক আর বইয়ের রিভিউয়ারের মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য আছে, সেটা আমরা অনেক সময় ভুলে যাই। তো এই জায়গায় আমি যেটা মনে করি যে যারা রাষ্ট্র চালায় বা যারা বড় বড় রাজনৈতিক দল, তাদের বিবেচনা, তাদের স্টেক অনেক বেশি। এটা আমাদের মতো, হ্যাঁ অবশ্যই আমরা আমাদের কথাগুলো বলবো, সেগুলো তারা শুনবেন, তারা বিবেচনা করবেন, কিন্তু তারা জানেন আসলে তাদের কী করতে হবে। তারা যে ভুল করেন না তা না, তারা যে অন্যায় করেন না তা না, সেটা করেন, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সেটা বিবেচনার মধ্যে রাখি না। সো আমি যেটা মনে করি যে খেলার মাঠে খেলা আর মতামত দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। আওয়ামী লীগ কি করবে সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। অনেকে বলছেন যে তাদের বিচার টিচার করা ছাড়া নির্বাচনের দাবি যে করবে তারা তাদের দোসর এবং নির্বাচন হবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে আন্তর্জাতিকভাবে সেই নির্বাচন, এমনকি জাতিসংঘের কাছে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এটা ইতিমধ্যেই সবাই আভাস দিয়েছে। এখন আওয়ামী লীগে পারবে নির্বাচন করতে? আমার কাছে মনে হয় না আওয়ামী লীগের সেই শক্তি আছে, মরাল স্ট্রেংথ আছে 10, 15, 20 বছর। কিন্তু এই সরকার যদি যে পথে চলছে এই পথে হাঁটতে থাকে বা ভবিষ্যতে ক্ষমতায় এসে বিএনপি যদি বড় রকমের ভুল করতে থাকে, আওয়ামী লীগের সম্ভাবনাটা বাড়তে থাকবে। কিন্তু আমি যেটা মনে করি যে আওয়ামী লীগের যে রাজনীতি সেটা থাকবে, এটা ভুললে আমাদের চলবে না। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো একটা রাজনৈতিক দল, এটা আমাদের ভুললে চলবে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার নেতৃত্বে, ভালো লাগুক আমাদের না লাগুক, তারাই নেতৃত্বে ছিল। বাংলাদেশের অনেক গণতান্ত্রিক সংগ্রামও তারা নেতৃত্বে ছিল বা অন্যদের সঙ্গে ছিল। আওয়ামী লীগের যে রাজনীতি সেই রাজনীতিটা থাকবে বাংলাদেশে, এবং যে কারণে আওয়ামী লীগও থাকবে। এখন আওয়ামী লীগের রাজনীতিতে ফেরত আসার উপায় কি? একটাই উপায়, আগামী 1-2টা ইলেকশনে তারা আসবেন এরকমটি মনে করবার কোনো কারণ নেই। তাদের লম্বা সময় পাড়ি দিতে হবে। এর আগে যেমন তাদের 21 বছর অপেক্ষা করতে হয়েছিল, আমরা অনেক সময় তাদের গত 15 বছরের কার্যক্রম দেখে অনেকেই বলেছে, আওয়ামী লীগ নেতাদেরও বলেছে যে এরপরে হয়তো 42 বছর লাগবে। আমি সেই ভবিষ্যৎ এক ধরনের রেটরিক সেই আলোচনায় যাচ্ছি না, কিন্তু আওয়ামী লীগের ইলেকশনে ক্যান্ডিডেট দেওয়াও খুব কঠিন হবে, ভালো ক্যান্ডিডেট খুঁজে পাওয়া। তবে আওয়ামী লীগের যে আমার পরামর্শ, যে আওয়ামী লীগ যে অন্যায় করেছে সরকারের থেকে, আওয়ামী লীগ বলতে আমি সব আওয়ামী লীগের নেতাকর্মীকে বোঝাচ্ছি না, তাদেরকে তাদের অনুতাপ অনুশোচনা সেটা জনগণকে জানাতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। যারা রাজনীতিতে আসবেন নিজেরা দোষ করেননি, তারাও তাদের কলিগদের জন্য সেই ক্ষমাটা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের কাছে চাইতে হবে। যারা অপরাধ করেছেন সুনির্দিষ্ট, তাদের বিচার হতে হবে। এবং আওয়ামী লীগের এক ধরনের পিউরিফিকেশন দরকার, সেটা করে, কারণ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েও ক্ষমতায় গিয়ে অনেক ভুল করেছে। একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছিল, 4টে সংবাদপত্র রেখে সব বন্ধ করে দিয়েছিল, এবং তারপরের ইতিহাস তো আমাদের জানাই। আর বাকি জুলাই আগস্টে যা হয়েছে বা 15 বছর আমাদের চোখের সামনে। কাজে আওয়ামী লীগকে ওগুলো করে ধীরে ধীরে আসলে রাজনীতিতে ফেরত আসবার চেষ্টা করতে হবে। দুটো জিনিস আওয়ামী লীগের দরকার হবে, সেটা হচ্ছে শেখ হাসিনার এন্ডোর্সমেন্ট দরকার হবে নতুন নেতৃত্বের। শেখ হাসিনা যদি মনে করেন যে তিনি খুব দ্রুত ব্যাক করবেন, বা কেউ যদি এই আশায় থাকেন, তিনি বা তার পরিবারের জন্য বাংলাদেশের রাজনীতি আমি কোনো সম্ভাবনা দেখি না রাজনীতিতে, এবং এটা অত্যন্ত দুরূহ ব্যাপার হবে। তবে যে কোনো কিছুই ঘটতে পারে, সেটা ঘটতেই পারে, সৃষ্টিকর্তা চাইলে ঘটতে পারে, পরিস্থিতি যে কোনো কারণে বদলে গেলে ঘটতে পারে, কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় এটার আমি কোনো সম্ভাবনা দেখি না। আরেকটা জিনিস লাগবে, সেটা আমরা পছন্দ করি বা না করি, সেটা হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে যেহেতু ভারতের একটা ঐতিহাসিক দীর্ঘকালের সম্পর্ক, নতুন নেতৃত্বের যারা সামনে আসবেন, ইন্ডিয়ান এক ধরনের ব্লেসিংস তাদের লাগবে।
ইট ডাজন্ট মিন যে ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি, জামাত, অন্য রাজনৈতিক দল আসলে তাদের সঙ্গে ভারতের সম্পর্ক থাকবে না। ভারতের সম্পর্ক থাকবে, কিন্তু এটা আমাদের মানতে হবে ঐতিহাসিকভাবে এখান থেকে ভারতও বেরোতে পারবে না, আওয়ামী লীগও বেরোতে পারবে না। তাদের এক ধরনের সক্ষতা আছে এবং ইন্ডিয়ান ব্লেসিংসটা তা লাগবে। হয়তো 20, 50, 100 বছর পরে এই সম্পর্কটা তাদের নাও থাকতে পারে, কিন্তু আজকে দিন পর্যন্ত দাঁড়িয়ে এটা। এই যে আওয়ামী লীগের ক্ষমা চাইবার প্রশ্ন বললাম না, আমি জামাতের প্রসঙ্গে আমার একই কথা। অনেকে মনে করছেন জামাত বোধহয় ক্ষমতায় চলে যাবে, আমি আগামী কয়েক বছরের মধ্যে সেই সম্ভাবনা দেখি না। অনেকে মনে করছেন জামাত বোধহয় বিরোধী দলে চলে আসবে, সেটাও আমার কাছে এত দ্রুত মনে হয় না। তবে এই কথা ঠিক, জামাত অত্যন্ত সংগঠিত রাজনৈতিক দল, তার একটা রাজনীতি আছে এবং ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি দেশের প্রশাসনে, নিরাপত্তা বাহিনীতে হলো কিছু কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে তাদের ফুটপ্রিন্টস বেশ স্ট্রং, এবং সোসাইটিতে, বিজনেস কমিউনিটিতে, এবং সেটা তারা শক্তিশালী করবার চেষ্টা করছে। সো জামাত এরই রাজনীতি থাকবে, এবং এটা আওয়ামী লীগ বন্ধ করতে চেয়েছে, তাদের নেতাদের ফাঁসি দিয়েছে, এগুলো দিয়ে রাজনীতি আসলে বন্ধ করা যায় না, এই রাজনীতিটা থাকবে। কিন্তু জামাতের নেতাকর্মী সমর্থকদের এটা মাথায় রাখতে হবে, জামাতের রাজনীতিতে ভুল করবার ইতিহাস কিন্তু অনেক, জীবনের বহু পর্যায়ে তারা ভুল করেছে। যেমন ধরেন, আমরা তো জামাতকে পাকিস্তানি ঘোষণা বলি, এই পাকিস্তান প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু জামাত ছিল না, ছিল কে? শেখ মুজিবুর রহমান। অত বড় মাপের ছিল না তখন, কিন্তু শেখ মুজিবুর রহমান ছিলেন, যিনি পরে পাকিস্তানের বিরোধিতা করে আবার দেশ স্বাধীন করবার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু জামাত কিন্তু পাকিস্তান আন্দোলনে ছিল না। আমাদের ইতিহাসে আমরা 80 দশকে যদি দেখি, এরশাদের সেই অবৈধ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে কিন্তু জামাত গেছে, বিএনপি বা বামপন্থী দলগুলো যায়নি। সো জামাত জীবনে এরকম, আমি চাইলে ভবিষ্যতে একটা এপিসোড হয়তো করতে পারি যে তাদের আসলে ভুলগুলো কি। সো আমি মনে করি যে জামাতের এরকম বহু ভুল আছে, এবং তারা ধর্মের কথা, ইসলামের কথা যতই বলুক না কেন, এমন কিছু কার্যক্রম তাদের আছে যেগুলো আসলে ধর্মের সঙ্গে যায় না, বা মানুষ পছন্দ করে না, মানুষকে আহত করে, কষ্ট দেয়। আমাদের অনেক ভালো ভালো নেতৃত্ব আছে, এবং তারা কথাবার্তায় অত্যন্ত সজ্জন, সুজন, আমার সঙ্গে অনেকের সম্পর্ক আছে। কিন্তু আমি বলবো যে জামাতের জন্য বাংলাদেশের জনগণের মনে ঢোকা, আস্থা অর্জন করা অনেক কঠিন। এবং জামাতকে তার 71-এর ভূমিকার জন্য যতক্ষণ জামাত আওয়ামী লীগের মতো ক্ষমা না চাইবে, আওয়ামী লীগও যেটা চায়নি, ততক্ষণ পর্যন্ত আসলে তাদের ওই কালিমা মোচন করা অনেক কঠিন হয়ে যাবে। সো তাদের একটা দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে। এখন আমি যেটা বলছিলাম যে আরেকটা সতর্কবার্তা আমি আপনাদের সামনে আলোচনা আনতে চাই এই আলোচনায়, সেটা হচ্ছে যে আমার ধারণা যে ঈদের পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থির হয়ে উঠবে। এখানে এক ধরনের জঙ্গি তৎপরতা গত কিছুদিন ধরে আমরা এই আলোচনা শুনছি, এবং লক্ষণও দেখা যাচ্ছে। এটা পাঠবার একটা আশঙ্কা আছে, যেহেতু এখানে অনেক প্লেয়ার জড়িয়ে গেছে। এবং সেই সব বিবেচনা থেকে আমার হাতে একটা রিপোর্টও আছে, সিক্রেট রিপোর্ট, যেখানে দেখা যাচ্ছে যে সাম্প্রতিককালে এই যে নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠন, এই যে জঙ্গি সংগঠনগুলো বা নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো, তাদের অন্তত 3 জনকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করেছে একটি রিপোর্ট, এবং এদের সঙ্গে একজন সাংবাদিকও আইডেন্টিফাই করা গেছে, যিনি এইসব তৎপরতার সঙ্গে যুক্ত। এবং তিনি, এই যে আমি বলছিলাম যে পেছন থেকে কিছু মানুষ এই ছাত্রদের সরকারকে তা দিচ্ছে, তাদের মধ্যেও একজনের সঙ্গে বা দুজনের সঙ্গে তাদের ভালো সম্পর্ক, দেশের বাইরে আছেন এমন কারোর সঙ্গে তাদের ভালো সম্পর্ক, ওই 3 জনের এবং এই সাংবাদিকের। এবং এদের অবজেক্টিভের কয়েকটা থিওরি ওই অ্যানালিস্টরা দাঁড় করিয়েছেন। প্রথম যেটা, আমি খুবই সংক্ষেপে, এটা অনেক বড় রিপোর্ট, যে তারা এক ধরনের কাউস তৈরি করবে ঈদের পরে, অ্যানার্কি তৈরি করবে, যাতে ইলেকশনটাকে ডিলে করা যায়, এবং একটা কাভার্ড রেগুলেশনের চেষ্টা তারা করবে। দ্বিতীয় আরেক ধরনের ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে যে তারা এই টুলসগুলোকে শুধুমাত্র ইলেকশনকে ডিলে করবার জন্য ব্যবহার করবে। এবং তৃতীয় যেটা, সেটা হচ্ছে যে তাদের মূল লক্ষ্য যেটা, সেটা হচ্ছে যে তারা আসলে বিএনপিকে
অত্যন্ত দুর্বল করবার চেষ্টা করবে যে কোনোভাবে, এবং বিএনপির মনোবল ভেঙে দেওয়া থেকে শুরু করে নানাভাবে তাকে দুর্বল করার চেষ্টা করা এবং ইসলামিস্ট ইনফ্লুয়েন্সকে বাড়ানো আগামী দিনের রাজনীতিতে, এমনকি পার্লামেন্টও সেটার চেষ্টা তারা করবে। সো ফিউচার যেসব পসিবল থ্রেট লক্ষ্য করা যাচ্ছে সেগুলো হচ্ছে যে তারা ওই অতীতের মতো লোকাল কোর্টসগুলোতে হামলা চালাতে পারে, তারা গভর্নমেন্টের বিভিন্ন ইনস্টলেশনে হামলা চালাতে পারে, তারা নানা ধরনের অ্যান্টাই ওমেন অ্যাক্টিভিটিস, যেটা আমরা কিছু কিছু লক্ষণ ইতিমধ্যে দেখছি, সেই ধরনের ক্যাওয়াস তারা তৈরি করতে পারে। তারা রিলিজিয়াস, সেক্সুয়াল এবং ইথনিক মাইনরিটিজের উপরে অ্যাটাক চালাতে পারে এবং কিছু টার্গেটেড কিলিংস তারা চালাতে পারে। এবং এগুলো এই ম্যাথোডোলজি ওই রিপোর্টের একটা বেসিক্যালি এসেছে বেসড অন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক অ্যানালাইসিস এবং রিপোর্টস ফ্রম ডিফারেন্ট সোর্সেস। এবং এই 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 রিপোর্টটিতে অন্তত আমি দেখতে পাচ্ছি যে অন্তত 14 জন ব্যক্তিকে আইডেন্টিফাই করা হয়েছে, যাদের নাম, ডিটেলস, অ্যাক্টিভিটিস, ফটো সবই কিন্তু আছে। সো এই থ্রেটটা আমার মনে হয় সরকার এবং সরকারের সঙ্গে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়ে আমার ধারণা তাদের তৎপর থাকা উচিত, এবং তারা হয়তো তৎপর আছেন, কিন্তু এটা তারা মাথায় রাখবেন আমার ধারণা। এবং অনলি সলিউশন সেটা হচ্ছে, শেষ কথা আমি আলোচনাটা শেষ করতে চাই, ইলেকশন। একমাত্র ইলেকশন হলেই, কারণ এই সরকার হয়তো 2-3 বছর সময় সবাই দিত, কিন্তু যেহেতু তারা ওই অর্থে ডেলিভার করতে পারছেন না, এফিসিয়েন্সির অভাবটা স্পষ্ট, তারা ফাংশন করছেন না, ভিজিবল না, ইলেকশন ছাড়া আসলে এখানে বিনিয়োগ হবে না, দেশি বিদেশি, এখানে মানুষ আস্থা পাবে না, প্রশাসন কাজ করছে না, করবে না, পুলিশ কাজ করছে না, করবে না। কাজে ইলেকশন করার জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচনের মধ্যে চলে যাওয়া ভালো, এবং তারপরে বাকি সংস্কারগুলো যারা নির্বাচিত হয়ে আসবেন তারা করবেন। এখন মিস্টার তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে, বা বিএনপি ক্ষমতায় গিয়ে, বা ধরুন জামাত, গণসংহতি, গণ অধিকার পরিষদ, যে কেউ ক্ষমতায় গেল, রাষ্ট্র ক্ষমতা, আমি বললাম, কারণ আলাবার সবাই মনে করছেন